স্থানিক পর্যায়বৃত্ত গতি। আমরা আগে যেটা জানার প্রয়োজন যে পর্যায়বৃত্ত গতিটা কি। আমাদের প্রথমত পর্যায়বৃত্ত গতিটা আমাদের জানা লাগবে যে পর্যায়বৃত্ত গতি কি। ধরো আমরা পর্যায়বৃত্ত গতি জানতে গেলে যেটা আমাদের জানার প্রয়োজন যে কোনো একটা ঘটনা কোনো কিছু বা কোনো কিছু যদি নির্দিষ্ট সময় পর পর হয়। আচ্ছা পিসিএস পলাশ, আচ্ছা আমি এটা চিন্তা করতেছি যে এই অবস্থা কেন, এগুলো চলাফেরা করতেছে না কেন। দেখো তাহলে আমরা কি করবো যে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির মাঝখানে আমরা কি আসবে, প্রথমত আসে আমাদের পর্যায় হচ্ছে কি বৃত্ত গতি। দেখো আমরা পর্যায়বৃত্ত গতিটা নিয়ে আলোচনা করতেছি, এখান থেকে আমরা পর্যায়বৃত্ত গতিটা নিব। ধরো আমরা এমন ঘটনা আছে যেমন আমরা চিন্তা করো আমাদের বার্থডে যদি আমার বার্থডে হচ্ছে 25শে জানুয়ারি, এই 25শে জানুয়ারি যাওয়ার পরে আবার যখন 25শে জানুয়ারি আসে তখন কি আবার পরিবর্তন হইতেছে। এই যে পরিবর্তনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, এটাকে আমরা বলি কি পর্যায়বৃত্ত বা পর্যায়বৃত্ত। বুঝতে পারছো? এই যে পর্যায়বৃত্তটা আবার আমাদের কি দুই রকম, একটা হচ্ছে কি পর্যায়বৃত্তটা হচ্ছে কি দুই রকম, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে কি কালিক। স্থানিক পর্যায়বৃত্ত গতি কাকে বলে, কালিক পর্যায়বৃত্ত গতি কাকে বলে সেটা আমরা একটু দেখবো। দেখো স্থানিক পর্যায়বৃত্ত গতি, দেখো কোনো বস্তুর গতি যদি এমন হয় পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে ওই দিক থেকে অতিক্রম করে। দেখো তুমি চিন্তা করো তো, একটা যে চিন্তা করো এইখানে আমার একটা ঘড়ি আছে, এই ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। এইখানে যখন 12টা বাজে, অর্থাৎ আমরা কি 12টা চিন্তা করতে পারি, এখানে যখন 12টা বাজে তখন ঘড়ির কাঁটা একদম নির্দিষ্ট দিকে ঘুরতেছে না। এই যে নির্দিষ্ট দিকে যে ঘূর্ণনশীলটা আছে, এই যে গতিটাকে আমরা বলি কি পর্যায়বৃত্ত গতি। বা এটা কোন ধরনের গতি, এটা হচ্ছে স্থানিক। এখানে কি করতেছে, স্থান বরাবর ঘুরতেছে। সেম ভাবে যদি আমরা আরো কিছু দেখতে পারি যে স্থানিক পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, যেমন আমাদের চিন্তা করতে পারো যেমন আমার বার্থডেটা, যেমন আমাদের বার্থডে চিন্তা করতে পারি, যেমন আমাদের কিছু বিশেষ দিন আছে, যেমন আমাদের 14 ফেব্রুয়ারি চিন্তা করতে পারো, তারপর হচ্ছে কি 26শে মার্চ। এই যে মার্চ গুলা আছে, যেমন 25শে মার্চ, এটাকে আমরা বলা হয় কি কালরাত। এইগুলা দেখো একটা নির্দিষ্ট দিক বরাবর আসতেছে, এই ধরনের আমাদের যে গতিগুলাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের কি স্থানিক পর্যায়বৃত্ত গতি। তো এই ধরনের উদাহরণগুলো তোমরা একটু মাথায় রাখবা। চলো আমরা একটু দেখি এক্সাম্পলটা। দেখো স্থানিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ কি কি আছে এই জায়গায়, এইটুকু একটু সবাই নোট করে দিও। ঘড়ির কাঁটার কোন ঘড়ির কাঁটার কোন, আচ্ছা এইটুকু একটু ইয়ে হয়েছে বড় হয়েছে, এখানে হবে কি কোন ঘড়ির কাঁটার হচ্ছে কি কোন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি। যেমন এটা যদি আমরা সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে কি করতেছে অন্য সব গ্রহগুলা কি করতেছে, এই যে ঘূর্ণনশীল আছে, এই ধরনের গতিকে বলা হয় কি আমাদের কি স্থানিক গতি। তারপর হচ্ছে কি একটা উলম্ব হচ্ছে কি স্প্রিং এর গতি বা তরঙ্গের উপরস্থ কোনো কণার গতি, এই ধরনের গতিকে আমরা বলি কি পর্যায়বৃত্ত বা স্থানিক পর্যায়বৃত্ত গতি। তো সবাই বুঝছো কিনা একটু জানো, আর এইটা সবাই একটু কষ্ট করে নোট করে নিও। এই কোশ্চেনটা একটু আনসার করো তো দেখি। কালকে থেকে প্রাইভেট গ্রুপে করাবো। ওকে, হচ্ছে কি বলছো, এটা হচ্ছে আমাদের কি ধরনের গতি, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি, পর্যায়বৃত্ত গতি। ওকে,
চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। কালিক পর্যায়বৃত্ত। দেখো কোন রাশি বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর সেটি একই মান গ্রহণ করে, তাহলে আমরা তাকে কি বলবো? হচ্ছে কালিক পর্যায়বৃত্ত গতি বলবো। তো আমাদের সেম ভাবে যে কালিক যে পর্যায়বৃত্ত গতিগুলো আছে, এক্ষেত্রে আমাদের কোন গতিগুলো হবে? দেখো আমাদের কালিক পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা একটু লিখতে পারবো, যেমন আমরা দিনকাল গুলা যে আছে, সো আমাদের কালিক মানে সময় নির্দিষ্ট সময় পর পর ঘটবে। ধরো আমাদেরকে 16 ডিসেম্বর হচ্ছে, এটা কি একদম নির্দিষ্ট একটা বছর পর আসবে, এই ধরনের গতিকে হচ্ছে আমাদেরকে কালিক গতি। সেম ভাবে যদি একটু চিন্তা করো, আমাদেরকে সাইন হচ্ছে আমরা কি লিখতে পারি? সাইন হচ্ছে কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি, বা আমরা সাইন 90 ডিগ্রি মান কত? 1। এইভাবে আমরা যদি চিন্তা করতে পারি, যদি সাইন আমরা 360 ডিগ্রি লিখি, 360, এই 360 ডিগ্রি পর পর কি আসবে? একই একটা মান আসবে, একই মান আসবে। তখন এই যে ধরনের গতিটাকে আমরা বলবো কি? কালিক পর্যায়বৃত্ত গতি। অথবা আমরা যেমন কারেন্টে চিন্তা করতে পারি, তোমাদের বাসা বাড়িতে যে কারেন্ট গুলো আছে, অল্টারনেটিভ কারেন্ট যেটাকে আমরা বলি, এই কারেন্ট গুলো কি করে? একটা নির্দিষ্ট পর্যায় নিয়ে করে, যেমন এই রকম এরকম, তো এইভাবে চলে। তাহলে দেখো একটা নির্দিষ্ট সময় পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর একই মান গ্রহণ করবে, তাহলে সেই ধরনের গতিকে বলবো কি আমরা? কালিক পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, অর্ধেক বইলো, যদি নোট করতেছো তাহলে একটু বইলো যে এটা হয়েছে কিনা। ওকে, চলো আমরা বাকিটুকু দেখি। এটা উদাহরণটা বলো। এখানে বলছে কি কালিক পর্যায়ক্রমের উদাহরণ কোনটি? বলছে স্কেলের উপর দাগ কাটা, শাটলের ডোরা কাটার দাগ, গিটারের তারের গতি, কঠিন তরলের হচ্ছে কি ক্যালাসের মধ্যে অণু। একটু সবাই বলো তো কোনটা হবে? গতিটা কি ধরনের গতি? যে গিটারের গতি যেটা আছে, এটাকে আমরা বলবো কি? কালিক পর্যায়বৃত্ত গতি। চলো আমরা পর্যায়বৃত্ত গতিটা দেখি। এখান থেকে আমাদের সংজ্ঞাটা আসতেছে যে কোনো গতিশীল বস্তুর কণার গতি যদি এমন হয় এটির গতিপথ কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে আমরা সেই গতিকে বলবো কি? পর্যায়বৃত্ত গতি। সেম ভাবে যেমন আমরা ঘড়ি কাঁটার গতিটা চিন্তা করতে পারি, একটা নির্দিষ্ট সময় যেমন 12 ঘন্টা পর পর সেম একই ঘড়ির কাঁটা ঘুরে, যখন আমরা 12 ঘন্টা দেখি, এখান থেকে যেমন মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা চিন্তা করে ঘুরে কি আবার ওই 12 ঘন্টা পর কি করে? একই দিক থেকে অতিক্রম করে। এই ধরনের গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। এইটা একটু সবাই কি করে নিও, খাতায় লিখে নিও, কারণ এটা তোমাদের কি ক নাম্বার কোশ্চেন আসবে। তারপরে আসলে আমরা উদাহরণগুলো কি কি আছে দেখো। উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। দেখো আমাদের ঘড়ির কাঁটার গতি এই জায়গায় আছে। দেখো ঘড়ির কাঁটার যে গতিগুলো আছে, ঘড়ির কাঁটার মিনিটের গতি, তারপরে সূর্যের চারদিকে যে পৃথিবীর গতিগুলো আছে এইগুলা, যেমন আমরা পেট হচ্ছে কি বাষ্প বা পেট্রোলিয়াম ইঞ্জিনের যে সিলিন্ডার গুলো আছে, যেমন আমরা ইঞ্জিন চিন্তা করতে পারি, যেমন গাড়ির ইঞ্জিন গুলো আছে, এই সিলিন্ডারের ভিতর যে ইগুলা হয় সেই ধরনের গতিগুলো হচ্ছে আমার কি? পর্যায়বৃত্ত গতি। সো এই যে উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা। আমি একটু আগে দেখাইছি যে এই एग्जांपल গুলো কি করে তোমাদের বোর্ডে কোশ্চেন আসে এবং কি অ্যাডমিশনও এসে থাকে। সো এই পর্যন্ত সবার বোঝা হয়েছে কিনা একটু জানাও দেখি। ফ্রি ক্লাসটা নিচ্ছি যাতে তোমরা কি করতে পারো, একটা সহজেই করতে পারো। মোটামুটি আমি 3টা চ্যাপ্টারই ফ্রি নেওয়া হয়েছে, 3টা চ্যাপ্টারই ফ্রি নেওয়া হয়েছে। সো এই চ্যাপ্টারটা মোটামুটি ফ্রিতে যাবে। তোমাদের মনে করো একটা লেকচার অনেকখানি, মানে মোটামুটি হচ্ছে পর্যায়বৃত্ত গতির অর্ধেক চ্যাপ্টার শেষ করা হবে। প্লাস হচ্ছে কি এমসিকিউ, হচ্ছে কি প্লাস কি পাবা? এমসিকিউ পাবা, প্লাসে কি কিছু সিকিউ কোশ্চেন পাবা। প্রত্যেকটা টপিকের পিছনে যে কি ধরনের এমসিকিউ আসে সেগুলো আমরা দেখাবো। তো চলো আমরা পর্যায়বৃত্ত গতিটা দেখি। যে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা সবাই একটু লিখে নিও, এখানে সংজ্ঞাটা আমাদের লাগবে। দেখো পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা, এখানে হচ্ছে কথা হবে না, এখানে হবে একটি কণা যে নির্দিষ্ট সময় পর পর, কি বলছে? নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে যে সময় লাগে তাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। ধরো আমার কাছে একটা বৃত্ত আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বস্তু আছে, ধরো এম বিন্দুতে একটা বস্তু আছে। এটাকে যদি আমরা একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরাই, এই যে ঘোরানোর ফলে এইখানে যখন আসলো সে কি করবে? একটা নির্দিষ্ট সময় নেবে। এখান থেকে দেখো এই দিক থেকে অতিক্রম করতে, যদি তুমি আবার ঘোরাও, এখান থেকে যদি তুমি আবার ঘোরাও এইখানে আসে, তখন দেখো প্রত্যেকটা অংশের জন্য একটা নির্দিষ্ট করে সময় নেবে। সেই সময়টাকে আমরা কি বলবো?
পর্যায়কাল বলবো। তাহলে এই যে চিন্তা করো পর্যায়কালটা কি, দেখো তো এরা কি করতেছে, একই দিক থেকে অতিক্রম করতেছে না, তাহলে এইটাকে আমরা বলি পর্যায়কাল। আর পর্যায়কালকে প্রকাশ করা হয় কি হচ্ছে টি দ্বারা, ঠিক আছে, প্রকাশ করা হয় টি দ্বারা। ওকে, এর এককটা কি হবে অবশ্যই সবার জানা উচিত, এককটা হচ্ছে সেকেন্ড। একক হচ্ছে কি সেকেন্ড, পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। এখন আসো দেখো আমরা কি আরো কিছু एग्जांपल হিসেবে দেখতে পারো। তো তুমি চিন্তা করো যেমন ঘড়ির কাঁটা চিন্তা করো, তোমরা কখনো কি হচ্ছে কি যে ফ্যান দেখছো, এখন দেখো তোমার ফ্যানের যে পাখাগুলো আছে এগুলা কি করে একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু দিয়ে নির্দিষ্ট দিক দিয়ে কি করে অতিক্রম করে। সেম ভাবে যদি তুমি চিন্তা করো আমাদের পৃথিবীটা আছে, আমরা কি জানি দিনে কত ঘন্টা, আমরা দিনে জানি 24 ঘন্টা। যদি তোমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ে থাকো তবু সেটা জানা প্রয়োজন যে আমাদের কি বস্তুর উপগ্রহ হতে যায় তখন কি আমাদের লাগবে একটা 24 ঘন্টা সময় লাগবে। আমাদের পৃথিবীটা ধরো আমাদের বাংলাদেশটা চিন্তা করো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। দেখো এই বাংলাদেশের সকাল হয় কয়টা, ধরো সকাল হয়ে গেছে 6টা। এই যে সম্পূর্ণটুকু আবার এইখান থেকে যখন সূর্যটা ঘুরে আবার এইখানে আসে এই পর্যন্ত আসলে আমাদের কি লাগবে একটা নির্দিষ্ট সময় লাগবে, সেই সময়টা কত 24 ঘন্টা। এই যে 24 ঘন্টাকে আমাদের বলা হয় কি পর্যায়কাল। সো এই গুলাই হচ্ছে আমাদের পর্যায়কাল। যেমন আমরা হিসাব করতে পারি এক বছর কত দিনে হয়, ধরো আমরা এক বছর হয় কত 365 দিনে। তাহলে দেখো আমরা এক বছর হয় কি হচ্ছে 365 দিনে, তাহলে এই 365 দিনে যদি এক বছর হয় তাহলে এই জায়গায় প্রথম দিনটা কি আর এইখানে আগের ইয়ারের কি প্রথম দিন কি একদম নির্দিষ্ট দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে না একদিন। তাহলে এই যে ধরনের গতিটা হচ্ছে আমাদের পর্যায়কাল, বা এই যে সময়টা লাগছে এই সময়টাকে আমাদের বলা হয় কি পর্যায়কাল। তো সবাই বুঝছো কিনা যে যতগুলো एग्जांपल বললাম এটা একটু জানো। হ্যাঁ, বুঝছো আমার এখানে ই দেখা যাচ্ছে না, তোমাদের কে কতজন লাইভে আছে একটু বলতে পারবা, তোমাদের এখানে কতজন দেখাচ্ছে, আমার এখানে শো করতেছে না। দেখ তোমরা যারা ক্লাসে আছো পলাশ হচ্ছে কি তুমি তোমার যে তোমাদের মেসেজে জুনিয়র আছে হচ্ছে কি এইচএসসি 25 ব্যাচে, এইচএসসি 25 এবং কি এইচএসসি 24 যারা আছে তোমরা চাইলে কি সবাই তোমরা কি করবে তোমাদের ওই বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আর সংজ্ঞাটা সবাই কি করে নাও খাতায় লিখে নাও, কারণ এগুলো তোমাদের কি আসবে ক নাম্বার কোশ্চেন আসবে। চলো আমরা একটু দেখি স্পন্দন গতি, স্পন্দন গতি বা সরল দোলন গতি, এই কোশ্চেনটা তোমাদের ক নাম্বার কোশ্চেন আসে। আমার এখানে শো করতেছে না, তোমাদের এখানে শো করতেছে? ওকে দেখো আমরা কি পর্যায়বৃত্ত গতিটা কি, ও সরি স্পন্দন গতি বা সরল দোলন গতি, স্পন্দন গতি বা সরল দোলন গতি এটা আমাদের জানা প্রয়োজন। এবং কি এইবার দাবিতে কিন্তু কি করছে এখানে একটা কোশ্চেন দিছিল, সেটা একটু জটিল টাইপের একটা কোশ্চেন ছিল। সো দেখো আমরা কি বলছে সংজ্ঞাটা কি বলছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন কণা, দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন কণা বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন একটা নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে আসে, তবে এই গতিকে আমরা বলবো কি স্পন্দন গতি বা কি বলবো দোলন গতি। দেখো তোমরা যারা ছোট ছিলা তোমরা অনেক সময় দেখো বাচ্চাদের কোরণি কি করে এভাবে দোলন দেয় না, সেম টাইপের দোলন গতিটা এরকম হতে পারে। ধরো তোমার কাছে একটা দোলনা আছে, এই দোলনাটা কি আছে এই অবস্থায় স্থির আছে, এই দোলনাটা এইখানে স্থির অবস্থানে আছে। যখন তুমি এখানে একটা ফোর্স প্রয়োগ করো বা এখানে একটা বল প্রয়োগ করো এই দোলনাটা কি করবে একবার এদিকে যাবে, এইখান যাইতে একটা সময় লাগবে, বাকিটুকু আসতে কি করবে আরেকটা সময় লাগবে, এখান থেকে এইটুকু যাইতে কি সময় লাগতেছে, আবার এইটুকু আসতে যদি কি সময় লাগে, এই বিন্দুতে আসতে এই যে গতিটাকে আমরা বলবো কি বা এই যে গতিটা এই গতিটা হচ্ছে আমাদের কি স্পন্দন গতি বা দোলন গতি। এইটুকু হচ্ছে আমাদের সাধারণ সংজ্ঞা বা যতটুকু জানা প্রয়োজন। দেখো
এখন সরল দোলন গতির উদাহরণ কোনটা? উদাহরণ কারণ দেখো সরল দোলন গতি সবাই বুঝছো? একটু জানাও তো তোমরা বুঝছো কিনা? আচ্ছা যারা ক্লাসে আছো একটু কমেন্ট করো ভাই, তাড়াতাড়ি করে, নাহলে বুঝতে পারবো না। ওকে, চলো আমরা দেখো তাহলে এই জায়গায় চিন্তা করো যে আমাদের সরল দোলন গতি উদাহরণ একটা হতে পারে কম্পনশীল সুরশালাকার। তোমরা যারা গিটার বাজাও, সরি যে গিটার যে আছে, তোমরা অনেকে গিটার আছে না, এই যে গিটারের তারগুলো দেখবা, যদি তুমি এই গিটারের তার হয়, যদি তুমি এটার উপর একটা ফোর্স প্রয়োগ করো, সে কি করে এইভাবে একবার কম্পন এদিকে আসে আর বাকি অর্ধেক কি এদিকে দেয়, একটা নির্দিষ্ট সময় পর পর কি করে একই দিক থেকে অতিক্রম করতেছে। এই যে এই ধরনের গতিটা হচ্ছে আমাদের কি স্পন্দন গতি বা হচ্ছে কি দোলন গতি। তো আমরা চলো একটু দেখি। এখানে আমাদের এই জিনিসটা একটু প্রয়োজন যে সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত হবে। সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত হবে 2022 এই কোশ্চেনটা আসছে, এই দুইটা ইয়ারে আসছে। তো আচ্ছা যাই হোক, এটা পড়াই নাই, এটা হচ্ছে আমরা একটু মনে রাখবা যে সরল দোলক যদি হয়, ধর এই যে একটা দোলক আছে, এই যে সরল দোলকে এই ধরনের হতে পারে, এটা এক ধরনের সরল দোলক। দেখো এইখান থেকে এই সরল দোলকের যে কৌণিক যে বিস্তারটা আছে, এইখান থেকে এই বিস্তারটুকু, এই যে কোণ বরাবর যে কৌণিক বিস্তার, এই যে বিস্তারটুকু আছে না, এই বিস্তারটা কি হতে পারে সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ হতে পারে 4 ডিগ্রি। সর্বোচ্চ কত ডিগ্রি? 4 ডিগ্রি। এইটুকু একটু মাথায় রাখবা যে কৌণিক বিস্তারটা সর্বোচ্চ কত ডিগ্রি হবে, 4 ডিগ্রি হবে। এটা হচ্ছে आंसर। এটা তোমরা মুখস্থ করে ফেলেও যে সরল দোলকের ক্ষেত্রে যে কৌণিক বিস্তারটা আছে কত ডিগ্রি হবে, 4 ডিগ্রি হবে। চলো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে নক দিয়ে বিকাশ নাম্বারটা বা এই নম্বরে পাঠিয়ে দিতে পারো। সো চলো আমরা দেখি, এইখান থেকে আসো, এই কোশ্চেনটুকু আমাদের জানা প্রয়োজন। কি বলছে? সরল দোলন গতি বা সরল দোলন গতি বা সরল সংযুক্ত গতি, এটা আমাদের খুবই প্রয়োজন। এখন আসো এখান থেকে আমাদের কি জানা প্রয়োজন। এখানে আমাদের বলে দিয়েছে সংজ্ঞাটা কি, যদি কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয়। ধরে নাও আমাদের কাছে এখানে একটা সরল আছে, এখানে একটা কি আছে সরল দোলক আছে, এখানে এই সরল দোলকে কি করতে পারে এইভাবে দুলতে পারে, এখান থেকে এইদিকে তুলতে পারে। এই যে সরল দোলক এই বিন্দু থেকে এইখানে আসতেছে, এখানে একটা দোলকের দোলন দিছে এই অংশটুকু, এই অংশটুকু দেখো এখানে আমাদের যে অবস্থাটা আছে এটা আমরা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এই যে সরণটা যখন ঘটে, যে বস্তুটা কি করতেছে দুলতেছে, তখন দুললে কি হয় আমাদের একটা গতি সৃষ্টি হয়। এই যে গতি সৃষ্টির জন্য আমাদের একটা প্রয়োজন, এই অবস্থাটাকে আমাদের বলা হয় সাম্য অবস্থা। সাম্য অবস্থা, এটাকে বলা হয় আমাদের কি সাম্য অবস্থা। এই কণাটা আমাদের কি করবে, এই সাম্য অবস্থা থেকে একটা নির্দিষ্ট দিকে একটা সরণ ঘটবে না, এদিকে ঘটতেছে, তাহলে সরণটা কোদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে যখন সরণ ঘটে, ধরে নাও আমাদের x পরিমাণ সরণ ঘটতেছে, তো বস্তুর কি একটা কি হবে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে দেখো আমরা যখন কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে তাহলে কি হয় একটা ত্বরণ সৃষ্টি হয়। এই সরল দোলকের সংজ্ঞা অনুসারে কি বলছে, কি বলছে কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক। তাহলে আমরা কি ধরে নাও এখান থেকে বস্তুটা কি করতেছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাচ্ছে এখান থেকে, তাহলে সরণটা কোন দিকে করছে, এদিকে x পরিমাণ সরণ করছে, তাহলে আমরা কি পাইতেছি a প্রপোর্শনাল। ধরে নাও এই বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটা কত a,
এর সাথে কি সরণ কত, সরণটা হচ্ছে কত করছে x পরিমাণ সরণ ঘটায়, তাহলে আমি কি পাবো সরণ a প্রপোর্শনাল x। এখন বলছে সর্বদা ওই বিন্দুর অভিমুখে, সর্বদা কি বলছে ওই বিন্দুর অভিমুখে, তাহলে বিন্দুটা কোন দিকে এই a বিন্দু, বস্তুটা এদিকে সরণ করতেছে কিন্তু আমাদের বিন্দুটা হচ্ছে কোথায় এইখানে, এইখানে, তাহলে আমরা কি বস্তুটার কি সরণটা এদিকে করবে, তাহলে কি অভিমুখে হবে, তাহলে আমরা অবশ্যই কি করা লাগবে এখানে একটা মাইনাস দেওয়া লাগবে, তাহলে আমরা a প্রপোর্শনাল মাইনাস x, এইটা হচ্ছে আমাদের সরল দোলকের মেইন সংজ্ঞাটা, একে আমরা কি বলি সরল দোলক গতি বলি। সো এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো তো দেখি, যে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, যদি সবার ক্লিয়ার হয় একটু কষ্ট করে একটু ডান লিখে দিও। হ্যাঁ, পলাশ পিসি পার্থ যারা আছো তোমরা বুঝছো কিনা? আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, পার্থ বুঝছো, প্রীতি বুঝছো, তারপরে আর কে কে আছো সবাই বুঝছো? আচ্ছা, পলাশ, দুর্জয়, তারপরে পিসি, ওরা ওরা আসবে না, ওদেরকে মেনশন দিতে পারো। আর হচ্ছে তোমাদের যে মিশনে যারা আছে তাদের সবাইকে মেনশন করতে পারো। এখন আসো আমরা এইখান থেকে আরেকটা জিনিস বের করব। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি পড়ছিলাম? আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি পড়ে আসছি বলো তো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এটা আমরা পড়িয়েছি না, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি পড়ছি, F প্রপোর্শনাল m, এই F প্রপোর্শনাল a। দেখো তাহলে F প্রপোর্শনাল যদি a হয় তাহলে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা কি f লিখতে পারি না, তাহলে এখান থেকে আমরা এটা লেখা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারবো F প্রপোর্শনাল মাইনাস x, F প্রপোর্শনাল মাইনাস x। ওকে, এইটুকু সবাই মনে রাখবা। তো এই সরল দোলকের ক্ষেত্রে তাহলে বলটা যে আছে বলটা কি সরণের বিপরীত, যখন এই বস্তুটা ঘুরতেছে, একটু আমি এটা বলে দিচ্ছি যে এই যে বস্তুটা যখন এদিকে যাচ্ছে, এখানে একটু বেশি এই বিজি হয়ে গেছে, এইখানে দেখো এটুকু আমি একটু মুছে দিচ্ছি, তাহলে দেখো বস্তুটা আমার এদিকে গেছিল, x পরিমাণ সরণ ঘটানো হয়েছে এদিক দিয়ে, তখন বস্তুটা এইখানে যখন ছিল তখন বস্তুটা কি করবে সাম্য অবস্থার দিকে আসতে যাবে, এর জন্য আসার জন্য কি করবে একটা আকর্ষণীয় একটা বল অনুভব হবে, সেই বলটাই হচ্ছে আমাদের কি Fs, বা আমরা কি বলতে পারি Fs। এই Fs প্রপোর্শনাল আমরা কি লিখতে পারবো মাইনাস x, এই Fs কে বলা হয় আমাদের প্রত্যয়নী বল, এটাকে আমাদের বলা হয় কি প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। ওকে, এটা হচ্ছে তো হবে কিন্তু প্রত্যয়নী বল বলে। কোনটার উদাহরণ সরল দোলন গতির? আচ্ছা, এই যে এইটা কোশ্চেন করছি, চলো আমরা একটু চিন্তা করি, এটা এটার জন্য আমরা একটা আলাদা একটা পেজ নিচ্ছি। ধরো এরকম একটা পৃষ্ঠ আছে, এটা হচ্ছে আমাদের একটা দোলন, এটা হচ্ছে একটা পৃষ্ঠ আছে, এইখান থেকে আমাদের এইখানে অবস্থানে, এইখান থেকে একটা এইখানে, আর একটা হচ্ছে এইখানে, এই অবস্থানে আছে। সো এই জায়গায় একটা বস্তু আছে, ওই বেটা দেখো এই জায়গায় একটা বস্তু আছে সাম্য অবস্থানে, ধরে নাও আমাদের এই সাম্য অবস্থানে এই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা কি করছি এইখানে নিয়ে আসছি, তাহলে কি করছে আমাদের বস্তুটা কি আছে এই অবস্থা থেকে এই অবস্থায় নেওয়া হয়েছে, ধরে নাও আমাদের x পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, বুঝতে পারছো? যখন এইখান থেকে এই বস্তুটা যায় তবে অবশ্যই কি হবে এখানে একটা ত্বরণ সৃষ্টি হবে, সে কি করবে একটা ত্বরণ সৃষ্টি হবে, ধরে নাও একটা সাম্য অবস্থা থেকে সে কি করে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এখান থেকে এই পর্যন্ত x পরিমাণ দূরত্ব অতিক্রম করে,
আমরা যখন আমরা কি বলছি যেহেতু সরণ ঘটে, তাহলে সরণ ঘটে কি অবশ্যই আমাদের ত্বরণ সৃষ্টি হবে, তাহলে আমরা কি ত্বরণ a প্রপোর্শনাল হচ্ছে x। এই সরণটা কি, এই যে বলটা আছে ভাই, ত্বরণটা আছে কি এই যে বিন্দুর অভিমুখে, তাহলে এই বিন্দুটা অভিমুখে হবে, তাহলে এই বিন্দু কোথায়, এই বিন্দুতে, তো অভিমুখ মানে কি বিন্দুর অভিমুখ কোনটা, এদিকে না, এদিকে না, তাহলে সরণ করতেছে কোন দিকে, সরণ করতেছে তার বিপরীত দিকে, আর ত্বরণটা হচ্ছে কি তার বিন্দুর অভিমুখে, তার জন্য কি হবে মাইনাস x হবে, এই জন্য মাইনাস x। বুঝতে পারছো পলাশ? তার এইখান থেকে আমরা লিখতে পারবো, আর এই বস্তুটা যখন এই নিচের দিকে আসতে যায়, সাম্য অবস্থার দিকে আসতে যায়, সাম্য অবস্থার দিকে আসতে যায়, দিকে আসতে যায়, তাহলে সাম্য অবস্থার দিকে আসতে যায়, এই আসতে যাওয়ার জন্য যে একটা বল অনুভব হয়, যে বল লাভ করে, বল লাভ করে, লাভ করে তাকে প্রত্যয়নী বল বলে, প্রত্যয়নী বল বলে, বল বলে। ওকে, তাহলে এই দিকে আমরা একটু লিখতে পারি, এই প্রত্যয়নী বলটা হচ্ছে আমাদের কি এফএস, প্রত্যয়নী বলটা আছে এফএস। তাহলে আমরা আবার এটা পড়ে আসছি যে ত্বরণের সমানুপাতিক কি হচ্ছে, কি ত্বরণ হচ্ছে কি বলের সমানুপাতিক, তাহলে এফএস প্রপোর্শনাল এ। এইখান থেকে আমরা লিখতে পারি যে এফ এস ইকুয়াল প্রপোর্শনাল মাইনাস এক্স। সবাই বুঝছো? চলো আমরা পরবর্তীটা বুঝি। ওই একটা দেখি, এই জায়গায় আসো, আমি এই প্রত্যয়ী বলটা বলে দিছি, এই সংজ্ঞাটা সবাই একটু লিখে নিও। দেখো, যে বল সরল দোলকের গতির ক্ষেত্রে সর্বদা সাম্য অবস্থানের দিকে, কি বলছে, যে বল সর্বদা কি সাম্য অবস্থানের দিকে, এই বস্তুটা এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে বলটা কোন দিকে হবে, অবশ্যই সাম্য অবস্থানের দিকে। এই যে সাম্য অবস্থানের দিকে বলটাকে বলা হয় কি প্রত্যয়ী বল। সেম ভাবে যদি আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিং এর উপর যদি আমরা একটু বল প্রয়োগ করি, এই স্প্রিং এর উপর কি করবে, আমরা একটা পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই বল প্রয়োগ করতেছি, এই স্প্রিংটা সাম্য অবস্থা কোথায় আছে, এই বিন্দুতে, তাহলে এই স্প্রিংটা কি হয়ে গেল, একটু লম্বা হয়ে গেল, টান দেওয়ার ফলে স্প্রিংটা এতটুকু অবস্থানে আসছে, কিন্তু আমার বল তো এদিকে প্রয়োগ হচ্ছে, কিন্তু আমার স্প্রিংটা কি করবে, তার আগের অবস্থায় আসতে চাইবে না, সাম্য অবস্থার দিকে, এই সাম্য অবস্থার দিকে আসার জন্য যে বলটা লাভ করে সেই বলটা হচ্ছে আমাদের এফএস। এই এফএস কে বলা হয় আমাদের প্রত্যয়নী বল। এটা আমি একটু আগে সংজ্ঞাটা বলে দিছি, সেম ভাবে এটা মনে রাখবা। এইখান থেকে সেম জিনিসটা, এই বস্তুটা সাম্য অবস্থার দিকে আসতে চায়, তার জন্য তাকে কি বলা হয়, প্রত্যয়নী বল বলা হয় বা এফএস বলা হয়। ওকে, সবাই বুঝছো? এখন আসো, এখানে একটা পেজ নেওয়া লাগবে। সবাই ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জানাও তো দেখি। এমডি সজীব আলী ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আরে যারা আছো তোমরা একটু কি করো, ক্লাসটা তোমরা কি করছো, হ্যাঁ মোটামুটি অনেকে আসো মনে হয়। আচ্ছা তোমরা একটু বলো তো কতজন ক্লাসে আসো? আচ্ছা তোমাদের এখানে শো করতেছে না, আমার এখানে দেখাচ্ছে না। যারা ক্লাসে আসছো হচ্ছে তোমরা তোমাদের যে বন্ধুরা আছে, তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। ওকে, দেখো আমরা এখান থেকে কি পাইছি, fs ইকুয়াল টু, আমরা কি পাইছি f ইকুয়াল টু, যেমন f s, তাহলে f প্রপোর্শনাল কি পাইছি মাইনাস এর x করছি না, সরল দোলনের গতির ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে, গতির ক্ষেত্রে এটা আমরা সরল দোলন গতির সংজ্ঞায়ন থেকে পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো আমরা f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটা ধ্রুবক দিতে পারি, সেটাকে আমরা বলি kx। এই kx, এই k কে বলা হয় আমাদের কি একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলবো বল ধ্রুবক, এটাকে বলবো আমরা বল ধ্রুবক, ধ্রুবক, অথবা আমরা অনেক সময় বলা হয় স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক।
দেখো এটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ে আসছিলাম, যারা কাজ ক্ষমতা শক্তি কাজ করছিলাম তাদের জন্য। সৌরভ কি আছে ক্লাসে? সৌরভ দেখো, তাহলে এইটুকু যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বল ধ্রুবকের একটা একক পাবো, মাত্রা পাবো, এই জিনিসগুলো একটু বোঝা লাগবে। এখানে একটু জিনিস মনে রাখা লাগবে। চলো, এই জায়গায় যে আমরা কেটা আছে, এই কেটা সবসময় কি হবে? ধনাত্মক হবে, সব সময় ধনাত্মক ধনাত্মক হবে, সবসময় কি হবে? ধনাত্মক হবে। তাহলে এখন কথা হলো এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হইতেছে? তো এখানে অবশ্যই কি মাইনাস একটা ঋণাত্মক চিহ্ন আছে না, এই জায়গায় ঋণাত্মক চিহ্ন। এই চিহ্ন দ্বারা আমাদের কি নির্দেশ করতেছে? এই চিহ্ন দ্বারা নির্দেশ করতেছে যদি আমাদের কি করা হয়, যতই আমরা বল প্রয়োগ করা হোক না কেন, যদি সরণ ঘটে, সরণ ঘটে, তাহলে সরণ যদি ঘটে তাহলে ত্বরণটা কি হবে? ত্বরণ অবশ্যই কি সাম্য অবস্থার দিকে হবে, সাম্য অবস্থার দিকে করবে, দিকে হবে। ওকে, এখন একটু বলো তো, যদি আমি এখানে একটু প্রশ্ন করি, যদি কোনো বস্তু সরণ বেশি হয় তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে, গতির ক্ষেত্রে যদি সরণটা কি হয়? বেশি হয়। সরণ বেশি হলে তাহলে আমাদের কি বল এবং ত্বরণ কেমন হবে? বল ও ত্বরণ কেমন হবে? কেমন হবে? ওকে, একটু বলো দেখি। ওকে, চলো আমরা এটা দেখি। এখান থেকে আমরা এখন আমরা বের করব এই কোশ্চেনটা একটু দেখো। আচ্ছা, স্ক্রিনে এটা করেনি, এখানে আসো। সরল দোলন গতির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু কষ্ট করে সবাই কি করে না পড়ে না। দেখো, সরল দোলন গতির বৈশিষ্ট্য, সরল দোলন গতির ক্ষেত্রে বলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটা। প্রথম কোশ্চেন, এটা একটা পর্যায়বৃত্ত বল, এটা হচ্ছে এক ধরনের কি পর্যায়বৃত্ত বল, এটুকু হচ্ছে কি আমাদের পর্যায়বৃত্ত বল। এটি স্পন্দনশীল বল, স্পন্দনশীল বল যে কোনো সময় বলের মান সাম্যাবস্থা থেকে কি সরণের মানের কি সমানুপাতিক। তাহলে ধরে নাও এইখানে যদি হয়, এইখানে বলটা ঘটে, এইখান থেকে সাম্যাবস্থা থেকে সরণ করছে x, তাহলে এখানে বলটা কি হবে? সরণ যতটুকু ঘটবে তার সমান, তাহলে আমরা কি f প্রপোর্শনাল x, এবং কি এই বল সর্বদা কি হবে? একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখ হবে। অভিমুখ মানে কি? সরণের অভিমুখ। তাহলে কি হবে? এটা হচ্ছে কি সরলের অভিমুখ। তাহলে সরলের অভিমুখ কোনটা? অর্থাৎ কি নির্দিষ্ট বিন্দুর অভিমুখ, তাহলে বলটা হবে অবশ্যই মাইনাস x। এটুকু, এটুকু সবাই তোলা হয়েছে কিনা হচ্ছে এখন ঠিক আছে?
দেখো এটা বলো, এই কোশ্চেনটা কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বোর্ডে আসছে। হচ্ছে কত? 2019 সালে। ওকে, সরল স্পন্দনের বৈশিষ্ট্য কি? সরল স্পন্দনের বৈশিষ্ট্য কি? গতিটি পর্যায়বৃত্ত, ত্বরণ স্বর্ণের সমানুপাতিক, গতি সরলরৈখিক। কোনটি সঠিক? দ্রুত বলো, দ্রুত। একজন বলছে, আর বাকিরা? পলাশ, পিসি, তারপর হচ্ছে দুর্জয়, তারপর হচ্ছে আর কে আছে? আচ্ছা, তোমাদের মাঝখানে যারা আছো তোমাদেরকে বলতেছি, তোমরা তোমাদের নিজেদের আইডিতে, হ্যাঁ, তোমাদের নিজেদের আইডিতে কি করো? ক্লাসে শেয়ার করো নিজেদের আইডিতে। আচ্ছা, এটা বলতেছে পর্যায়বৃত্ত গতি, বলছে কি গতি হচ্ছে পর্যায়বৃত্ত, হচ্ছে কি ত্বরণ স্বর্ণের সমানুপাতিক, গতি সরলরৈখিক। আরে একটু আগে তো পড়ে আসলাম, দেখো তো। পর্যায়বৃত্ত গতি সঠিক, কারণ কি সরল স্পন্দনশীল, তারপর কি স্বর্ণের সমানুপাতিক। দেখো তো আমাদের এই জিনিসগুলো আছে না, স্বর্ণের সমানুপাতিক, তাহলে কি সরলরৈখিক গতি হবে? সরলরৈখিক গতি না, তাহলে অবশ্যই আমাদের আনসার হবে কি এ নাম্বার, আনসার হচ্ছে এই। ওকে, আসো এই সংখ্যাগুলো একটু দেখা লাগবে। দেখো কি বলছে, পূর্ণ স্পন্দন। দেখো পূর্ণ স্পন্দন কাকে বলে, বা সরল দোলন গতির ক্ষেত্রে পূর্ণ স্পন্দন কি? সরল দোলন গতির ক্ষেত্রে একটি সম্পূর্ণ বা অগ্রপর্যায় গতিকে পূর্ণ স্পন্দন গতি বলে। দেখো আমরা একটু চিন্তা করতে পারি, এইখান থেকে একটা বস্তু যখন এদিকে ঘুরবে এভাবে যা, এইটা একটা কি অগ্র বা দোলন চিন্তা করতে পারো। এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ঠিক এই বিন্দুতে আসছে, এই যে অগ্রপর্যায় গতিকে আমরা পূর্ণ একটা স্পন্দন বলতে পারি। একটু চিন্তা করো তো, যদি আমরা দোলনটা এইভাবে ঘটাই, এখান থেকে এইখানে যাচ্ছে, এবার এইখানে যাচ্ছে, এইখান থেকে যাত্রা শুরু করেছে, তো এইখান থেকে যাত্রা শুরু করে একবার এইখানে গেছে, আবার ঠিক আবার বিপরীত দিকে একই বিন্দুতে আসছে, আবার এই বিন্দুতে আসছে। তখন যখন এই যে দোলনটা থাকবে বা গতিটা হবে, সেই গতিটাকে আমরা বলবো কি পূর্ণ স্পন্দন গতি, বা হচ্ছে কি পূর্ণ দোলন বলবো। ওকে, এইটুকু সবাই অবশ্যই মাথায় রাখো, জাস্ট পূর্ণ দোলনের ক্ষেত্রে। পরে আসো, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল, দেখো একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে, এখান থেকে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে, ধরো এখানে বস্তু আছে এই অবস্থায় ছিল, এখান থেকে দুলতে দুলতে এখানে আসতে একটা সময়, আবার কি ঠিক আবার একই বিন্দুতে আসতে সে একটা কি সময় নেবে, সেই সময়টা কত? টি। ধরে নাও এই টি, এই টি সময়টাকে আমাদের কি বলা হয়? পূর্ণ দোলন বা কি পর্যায়কাল বলা হয়। আর এই পর্যায়কালকে কি বলে? টি দ্বারা প্রকাশ করে। এখন আসো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক কাকে বলে? একক সময়ে, একক সময়ে যতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক বলবো। ধরে নেই আমরা এখানে একটা বস্তু আছে, এটা একটা সরল দোলন আছে, এখানে আছে, এই সরল দোলনটা একক সময়ে আমাদের কি পরিমাণ যায় আমি জানি না,
তাহলে আমরা কি টি সময়ে সে কি করতে পারে একটা দোলন সম্পূর্ণ করতে পারে, সে পর্যায়কাল টি সময়ে একটা দোলন সম্পূর্ণ করে। একটু চলো না এটা একটু বুঝাই দিই, কারণ এটা থেকে তোমাদের একটু কোশ্চেন আসবে সামনে। দেখো এই অবস্থানে বস্তুটা ছিল বা ব্যক্তিটা ছিল, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে আবার সে কি করছে এইখানে আসছে, আবার এইখানে আসছে। এইখানে বস্তুটা ছিল, এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে সে কি করছে এ বিন্দুতে একবার আসছে, এটা ধরো আমরা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। একবার যাত্রা শুরু করে সে কি করছে এ বি সি পথ বরাবর আসছে, আবার কি করছে সে বিপরীত বিন্দুতে অতিক্রম করে আবার এই এ বিন্দুতে আসছে। তখন আমাদেরকে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়েছে, সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে কি টি, এই সময়টা হচ্ছে টি। তাহলে একটু চিন্তা করো এই সময় কয়টা দোলন সম্পূর্ণ করছে, এই সময় একটি দোলন সম্পূর্ণ করে, এই সময় একটি দোলন সম্পূর্ণ করে, দোলন বা স্পন্দন সম্পূর্ণ করছে কয়টি, একটি। তাহলে বুঝো তাহলে একক সময় কতটি, তাহলে দেখো এখানে একটু লিখতে পারো টি সেকেন্ড সময়, টি সেকেন্ডে, তাহলে আমরা কি টি সেকেন্ডে সে কি করছে একটি দোলন, তাহলে আমরা কি এক এক সেকেন্ড মানে এক সেকেন্ডে সে কয়টি দোলন সম্পূর্ণ করবে, সে দোলন সম্পূর্ণ করবে কি হচ্ছে টি সেকেন্ডে দোলন দেয় হচ্ছে কয়টি, একটি। এখানে একটু লেখা নাও টি সেকেন্ডে। দেখো টি সেকেন্ডে কতটি দোলন দিয়েছে, একটি। তাহলে একক সেকেন্ডে কতটি দোলন দিবে, সেটা হচ্ছে 1/t। এটাকে আমাদের বলা হয় কম্পাঙ্ক। তাহলে এই যে কম্পাঙ্কটাকে আমরা কম্পাঙ্ককে প্রকাশ করা হয় কি দ্বারা, কম্পাঙ্ক। কম্পাঙ্ক, এই কম্পাঙ্ককে প্রকাশ করা হয় f দ্বারা। তাহলে আমরা f সমান কি লিখতে পারবো, আমরা f সমান লিখতে পারবো 1/t। এইটুকু চিন্তা করতে পারো, বুঝতে পারছো, n/t। যারা চিন্তা করো এটা এক সেকেন্ড, ধরো টি সেকেন্ড আমরা কি একটা দোলন দিয়েছে, তাহলে এক সেকেন্ডে এতটুকু দোলন দেবে। যদি আমরা একটু চিন্তা করতে পারি না, ধরো আমরা টি সেকেন্ড সময়ে সে কি করতেছে সেকেন্ডে কি করছে n সংখ্যক দিতেছে দোলন দিতেছে, n সংখ্যক দোলন। তাহলে কত কি আমরা এক সেকেন্ডে কতগুলো দোলন দিবে, এক সেকেন্ডে দোলন দিবে n/t। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি পর্যায়কালের সূত্র হবে কত, পর্যায়কাল হচ্ছে কি কম্পাঙ্কের সূত্র হবে কত n/t, n/t, n/t। ওকে, এইটুকু মাথায় রাখবা, সবাই একটু কষ্ট করে এটা একটু নোট করে নিও। সবাই বুঝছো? আচ্ছা তোমরা এখানে মোটামুটি 12-15 জনের মতো স্টুডেন্ট আছো ক্লাসে। তোমরা যদি একটু কষ্ট করে হচ্ছে আমার কি ফেক বেসের আর হচ্ছে কি প্রাইভেটে যারা বাদে, আবার সাউন্ড ক্লিয়ার না, তুমি সৌরভ দেখবা শেষ পর্যন্ত ক্লাসে ছেড়ে যাওয়া না, তুমি তো প্রতিদিনই বলো ক্লাসে দাদা আমি ক্লাস করতে পারতেছি না ভাইয়া। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? চলো আমরা পরবর্তীটা দেখি। দেখো এই ক্ষেত্রে আসো বিস্তার। তাহলে বিস্তারটা কি, সরল দোলন গতিশীল কোন কণা এর সাম্যাবস্থা বা মত, দেখো কোন গতিশীল বা কোন সরল দোলন গতিশীল কোন কণা এর সাম্যাবস্থা বা মধ্যস্থান থেকে যে কোনো এক দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, বিস্তার বলবো। ধরো এই যে একটা সরল দোলন আছে, এই দোলনটার এর হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে আমাদের কি সাম্যাবস্থা, সাম্যাবস্থা। দেখো এই সাম্যাবস্থান থেকে সে কি করবে সর্বোচ্চ কতটুকু দূরত্ব এই পর্যন্ত আসছে, এই যে দূরত্বটাকে বলা হয় আমাদের কি x। এই যে দূরত্বটা হচ্ছে আমাদের বিস্তার, আর এই বিস্তারকে আমাদের প্রকাশ করা হয় কি হলো a দ্বারা, বিস্তারকে প্রকাশ করা হয় a দ্বারা, বিস্তার প্রকাশ করা হয় a দ্বারা, বিস্তারকে প্রকাশ করা হয় a দ্বারা। তাহলে এই সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের কি
বিস্তার। এই যে এখান থেকে এটা হচ্ছে সাম্য অবস্থা, এখান থেকে আসছে, ধরে নাও এই অবস্থানটুকু হচ্ছে আমাদের কি বিস্তারের দূরত্ব। তাহলে এই বিস্তারকে আমরা প্রকাশ করা হয় এম দ্বারা। এর একক কি? এর একক হচ্ছে মিটার। ওকে, এই পর্যন্ত মোটামুটি এই সংখ্যাগুলো অবশ্যই মাথায় রাখা। তারপরে এখন আসলে আমরা সরল দোলন গতির অন্তরক বা ব্যাপককরণ সমীকরণ দেখব। তো তার আগে চলো আমরা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা একটু দেখে নেই, বা একটা সূত্র আছে। ওকে, এটা দ্রুত আনসার করো তো। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আরিতে আসছে 17 এবং 28 সনে। যারা রাজশাহীতে পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ যে কম্পাঙ্ক এর পর্যায়কালটি হলে এদের মধ্যে সম্পর্ক কোনটি। দুর্জয় হচ্ছে দুর্জয় সাহা নিরয়, দুর্জয় বলছে এ। পলাশ পিসি কি আছো নাকি তোমরাও চলে গেছো? তাহলে এটার আনসার হবে কি? এটার আনসার হচ্ছে, সবাই কি বলবা? 3 জন বলছো। আর বাকি যারা আছো, যদি তোমরা কেউ পেজের বাইরে থেকে ক্লাস করো, অনেক সময় গ্রুপে শেয়ার দিছে তো অন্যজনের আইডিতে শেয়ার দিছে, তোমরা একটু পেজে থেকে ক্লাসটা কইরো এন্ড পেজে কমেন্ট কইরো। হ্যাঁ, পার্থ পলাশ এই। ওকে, সবাই অবশ্যই আনসারটা হচ্ছে এ নাম্বার। দেখো এটা এইমাত্র প্রমাণ করে দিলাম এন্ড পড়িয়ে দিয়েছি এইটুকু। এটা সবাইকে সম্পর্কটা দেখাই দিয়েছি। চলো আমরা যে টপিকে যাচ্ছিলাম সেটাতে যাই। এটা একটু হচ্ছে কি একটু সময় লাগবে, হচ্ছে কি 1-2 মিনিটের মতো সময় লাগবে। এই 1-2 মিনিট সবাই কি করবা, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবে। দেখো আমরা সরল দোলকের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? সরল দোলকের সংজ্ঞাটা কি পড়ছিলাম? যে কোনো বস্তুর বা কোনো বস্তুর যে সরণটা ঘটে, ধরে নাও আমাদের এটা একটা সরল দোলক ছিল, এখান থেকে এটা সরণটা করছে, এখান থেকে এইটুকু সরণ করছে, এটা একটু সময় লাগবে। এই যে সরণটা যখন ঘটে এখান থেকে এইটুকু x পরিমাণ সরণ ঘটে, ধরে নাও x পরিমাণ সরণ ঘটেছে। ধরো আমাদের এইখান থেকে এইটুকু কি x পরিমাণ সরণ ঘটে। আমি একটু চিত্রটা একটু বড় করে রাখি, হ্যাঁ, তো তোমাদের সবারই সুবিধা হবে। দেখো এই অংশটুকু থেকে এটাকে আমরা কি করতেছি, x পরিমাণ সরণ ঘটানো হইতেছে, এখান থেকে এইটুকু x পরিমাণ সরণ ঘটছে। ধরে নাও সরণটা করছে কোন থেকে, এই সাম্যাবস্থা থেকে x পরিমাণ এই বিন্দুতে আসছে x পরিমাণ সরণ ঘটে। এই বস্তুটা কি করবে, সাম্যাবস্থার দিকে ফিরে আসবে। তো এই অংশটুকু থেকে তাহলে আমরা কি করতে পারি, বস্তুটাকে এইদিকে নিয়ে আসতে পারি। তাহলে এই অংশটুকু যদি নিয়ে আসি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারবো, আমরা জাস্ট তাহলে আমরা এখানে কি পাবো, এই যে সরণটা করতেছে তাহলে বল আসবে না এদিকে, অর্থাৎ কি সাম্য অবস্থার দিকে। তাহলে বলটা কেমন হবে, Fs বা প্রত্যয়ী বল। আমরা কি পড়ছি, এই যে সরণটা বলের কি সমানুপাতিক এবং কি বিপরীতমুখী। তাহলে আমরা কি সরল দোলনের গতির সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, সরল দোলন গতির সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি না, দোলন গতির ক্ষেত্রে, গতির ক্ষেত্রে ক্ষেত্রে। তাহলে দেখো আমরা সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কি পাইতেছি, f প্রপোর্শনাল মাইনাস এর x, f প্রপোর্শনাল মাইনাস এর, আমরা একটা ধ্রুবক পড়ছি, সেই ধ্রুবকটা আমরা লিখে দেই f প্রপোর্শনাল মাইনাস এর কে x। ওকে, এটা ধরুন আমাদের 1 নং সমীকরণ। তাহলে একটু চিন্তা করো যে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি পড়ে আসছিলাম। তো এই বস্তুটার অবশ্যই একটা বল আছে এবং একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা কত f। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এখানে ধ্রুবক দেওয়ার জন্য সমানুপাতিক চিহ্ন উঠা যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, জাস্ট f, f ইকুয়াল টু এত। এই অংশটুকু যদি হয়
তাহলে আমরা এখানে কি পাইতেছি f ইকুয়াল টু মাইনাস এফ কে এক্স। এটা দেখো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়ে আসছি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, দ্বিতীয় সূত্র হতে দেখো এই অংশটুকু থেকে আমরা কি পাই, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি f ইকুয়াল টু এম এ। দেখো আমরা ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, আমরা ত্বরণ ইকুয়াল টু m ইকুয়াল টু, আমরা m ইকুয়াল টু এটা জানি না, জাস্ট d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার। এখন কত ভাই এটা কিভাবে আসবে তাই না, দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এইটুকু আমরা বসাই দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারবো m ইকুয়াল টু d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার ইকুয়াল মাইনাস এ kx। তাহলে এখানে আমরা একটু এইভাবে লিখতে পারি, দেখো কারণ এই অংশটুকু লিখতে পারতেছি। তাহলে আমরা এখানে আমরা m মাইনাস এর kx, দেখো আমরা k এটাকে আমরা ধ্রুবক এর সাথে একটা সম্পর্ক করে রাখছিলাম, যে কৌণিক বেগের একটা সম্পর্ক করছিল এবং কি একটা বস্তুর ভরের সম্পর্ক, সেই সম্পর্কটা একটু আমরা লেখা লাগবে। এটা কোথায় লিখবো, এখানে, এখানে আচ্ছা দেখো তাহলে এখানে আমরা k ইকুয়াল টু একটা সম্পর্ক করে আসছিলাম, সেটা ছিল কত, k ইকুয়াল টু হচ্ছে k ডিভাইডেড বাই m ইকুয়াল টু কত ওমেগা স্কয়ার। এটা আমরা গতির ক্ষেত্রে পড়ে আসছিলাম, গতির চাপটা জানা ছিল এখানে। এখানে আমাদের যেটাকে বলা হয় k কে হচ্ছে আমাদের একটা বল ধ্রুবক, m হচ্ছে কি বস্তুটার বল, আর ওমেগাটাকে আমাদের বলা হয় কি কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা আমরা এইটুকু হচ্ছে লিখতে পারতেছি কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা k ইকুয়াল টু কি পাবো বলো তো, k ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো না, k ইকুয়াল টু এইটুকু লিখতে পারবো ওমেগা স্কয়ার m। ওকে, ইকুয়াল টু ওমেগা স্কয়ার m, এইটুকু আমরা লিখতে পারি। এখানে উপরে লিখে দিলাম k ইকুয়াল টু ওমেগা স্কয়ার m। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই দেখো তো, m ইকুয়াল টু d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার ইকুয়াল মাইনাস এর কত আসবে, মাইনাস এর হচ্ছে কি ওমেগা স্কয়ার m x। দেখো তো এই পাশের m আর এই পাশের m কাটা যাবে না, তাহলে আমার থাকতেছে কত, জাস্ট থাকতেছে হচ্ছে d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল কত 0। এটা হচ্ছে সরল দুলন গতির অন্তরক সমীকরণ, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো, এই পর্যন্ত সবাই বুঝছো, এই পর্যন্ত সবাই একটু নোট করে নাও। হ্যাঁ, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এটা অবশ্যই সবাই নোট করে নেবে। এখন অনেক অনেক এমসিকিউ সলভ করব। ওকে, পার্থ পলাশ ডান, দুর্জয় পিসি তোমরা আছো? আচ্ছা তোমরা সবাই কি করো, তোমাদের আইডিতে হচ্ছে দেখি কতজন শেয়ার দিচ্ছে, মাত্র 11 জন, তার মাঝখানে আমি একাই 8 জন। তোমরা কিন্তু ক্লাসকে শেয়ার করো না।
ওকে, চলো এই পর্যন্ত। এই সমীকরণ থেকে একটু জিনিসগুলো জানা লাগবে, সেগুলো একটু বলে দেই। চলো, এই জায়গায় আমার যে জিনিসটা দেওয়া আছে এখানে, যে ওমেগা, এই ওমেগাকে কি বলে? ওমেগাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এই কৌণিক কম্পাঙ্ক কি থাকবে? একটা একক থাকবে, একক। কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে কি রেডিয়ান পার কি। এটা আমরা হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারে পড়িয়েছিলাম, যারা করো নাই কইরা নিও। ওকে, আচ্ছা, এটা তো প্রাইভেট গ্রুপে। তাহলে রেডিয়ান পার কি সেকেন্ড, এইটুকু আসছে একক। দেখো, কৌণিক কম্পাঙ্কের সাথে আমরা কিছু সম্পর্ক দেখেছিলাম, কৌণিক কম্পাঙ্কের সাথে। সেই সম্পর্কগুলোর মধ্যে কি একটা পর্যায়কাল, পর্যায়কালের সম্পর্ক, কালের সম্পর্ক। দেখো পর্যায়কালের সম্পর্কটা কেমন? তাহলে আমরা t = just 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, এটুকু। তাহলে আমরা কি লিখতে পারি? ওমেগা = 2 পাই বাই হচ্ছে কি t। এটুকু বুঝতে পারছো? এখন আসো, তাহলে আমরা কি কৌণিক কম্পাঙ্কের সাথে আরেকটা সম্পর্ক বের করতে পারবো না? এখান থেকে আরেকটা সম্পর্ক পাবো। সেই সম্পর্কটা কি হলো? সেটা হচ্ছে কম্পাঙ্কের সাথে, সাধারণ কম্পাঙ্ক। কম্পাঙ্কের সাথে, দেখো কম্পাঙ্কের সাথে যে সম্পর্কটা আছে, কম্পাঙ্ক কি সাধারণ যে সম্পর্কটা আছে f এর সাথে, সেই সম্পর্কটা কেমন? তাহলে ওমেগা = কি লিখতে পারি? 2 পাই বাই t। তাহলে বুঝো না? তাহলে এখানে দেখো, যদি t হয় তাহলে আমি এখানে একটু বলতে পারি না, যেমন f সমান কি পড়ছি 1 বাই t। তাহলে এখানে বসাও, তাহলে ওমেগা = কি লিখতে পারতেছি? 2 পাই f। ওকে, এইটুকু 2 পাই f। এখন এখানে যদি কম্পাঙ্কটা 1 সেকেন্ড না হয়ে একটা দোলন হইতো বা এতগুলো স্পন্দন সম্পন্ন করছে, ধরো আমরা n সংখ্যক স্পন্দন সম্পন্ন করে, ধরো n সংখ্যক স্পন্দন সম্পন্ন করে, স্পন্দন সম্পন্ন করে, তো সেক্ষেত্রে আমাদের কিরকম সম্পর্ক হতো? ওমেগা = 2 পাই f n। ওকে, এইটুকু অবশ্যই নোট করে নাও। বুঝছো সবাই? চলো আমরা পরবর্তীটুকু দেখি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন দেখো, আমাদের এই সমীকরণগুলো থেকে একটা জিনিস বলতে পারে, এই সমীকরণে তোমার কি বলবে যে কৌণিক কম্পাঙ্ক বের করো। এখানে বলবে কৌণিক কম্পাঙ্ক কত। দেখো, এই কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে যদি বের করতে চাই, এইটার সাথে আমরা একটা সমীকরণ দিবে, এটা তুলনা করা লাগবে। তো ফার্স্ট অফ অল এই জায়গায় যে সূত্রটা আছে d2x / dt², এর সহগটা কি হওয়া লাগবে? সহগ হওয়া লাগবে সবসময় 1। সবসময় কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। এটুকু অবশ্যই মাথায় রাখবা। ওকে, চলো আমরা কোশ্চেনগুলো সমাধান করি। এইটা, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, বলতে বরিশাল বোর্ডে আসছে এবং কি চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে। এই কোশ্চেনটা একটু आंसर করে ফেলো সবাই দ্রুত। কি বলছে? এইখান থেকে বলছে যে এই সমীকরণটা দিয়েছে 5d² / d² প্লাস এর কত 180x = 0, সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত? এখন আসো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। তাহলে এই কোশ্চেন সমাধান করা লাগবে আগে, তাই তো? 5d² x / dt² প্লাস এর কত 180x = 0। সৌরভ বলছে a, পার্থ পলাশ বলছে b। আমরা চলো এটা একটু দেখি। তাহলে এই ম্যাথটা সমাধান করতে গেলে আমি কি বলছি, এই ক্ষেত্রে সবসময় কি d²x / dt² এর সহগ কত লাগবে? 1 হওয়া লাগবে। তাহলে একটু চিন্তা করো তো, সহগটা 1 বানাইতে গেলে তাহলে 5 দ্বারা ভাগ করে দাও। তো চলো 5 দ্বারা ভাগ করে দাও। তাহলে 5 দ্বারা ভাগ করলে কি আসবে? d²x / dt² প্লাস
180 ভাগ কত 5 x ইকুয়াল কত 0 এইটুকু আসছে। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি জাস্ট d স্কয়ার x dt স্কয়ার dt স্কয়ার তাহলে এটাকে ভাগ করলে কত হয় 5 3 6 তার মানে কি আসবে 36 x ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আমরা সমীকরণ কি পড়ছি d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস এর ওমেগা স্কয়ার x ইকুয়াল কত 0। আমাদের বের করতে বলছি কৌণিক কম্পাঙ্ক না, তাহলে আমরা কি পাবো এটার সাথে এটা তুলনা করব। তাহলে কি করব তুলনা করব। তাহলে তুলনা করলে আমরা কি পাই তুলনা করব। তাহলে তুলনা করলে আমরা কি পাবো জাস্ট ওমেগা স্কয়ার সমান আমরা 36 পাবো। তাহলে আমরা বের করলে কি মান ওমেগার মান, তাহলে আমরা কত পাবো 36 তাহলে ইকুয়াল কত 6 একক কি আসবে রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো এর आंसर কোনটা হবে आंसर সি নাম্বার। ক্লিয়ার হচ্ছে দুর্জয় বলছো সি, পার্থ পলাশ বলছো বিই, সৌরভ বলছো এ, আর বাকিরা বলো না, বাকিরা চুপচাপ, বাকিরা হচ্ছে বুবা, বাকিরা হচ্ছে বুবা। বুঝছো সবাই এই না বুঝছো? সো এখন চলো ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন দেখবো। সো ইউনিভার্সিটি আসা কোশ্চেন এই দ্রুত বলবো, এটা অনেক জায়গায় আসছে। কারণ কি দেখো আমরা এই 4 দ্বারা এটা ভাগ করে দিবা, 4 দ্বারা ভাগ করলে কত 4 আর আমরা এটা সমান কত ওমেগা স্কয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো ওমেগা সমান 2 রেডিয়ান পার কি সেকেন্ড। आंसर হচ্ছে এই। চলো পরবর্তীটা এটা আসছে পরবর্তী কোথায় আসছে এটা আসছে আরইতে 22 এবং 23 সেশন ক্লাসের বিশ্ববিদ্যালয়। এটা आंसर কি ওকে হচ্ছে বি নাম্বার। এখানে আমরা ভাগ করলে কত পাবো 150 ভাগ কত 6 তাহলে কত পাইতেছি 25 150 তাহলে 0 এখানে এটা রুট করে দাও তাহলে কত পাবো 5 তাহলে এটা आंसर হচ্ছে বি নাম্বার। এটা এটা আসছে রাজশাহী বোর্ড 2021 সাল। বলো দ্রুত বলো সবাই বলতেছে ডি হতে পারে। আচ্ছা চলো আমরা একটু দেখি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি আছে দেখো সমীকরণটা কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে 4 হচ্ছে কত d স্কয়ার x ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস এর কত 64x ইকুয়াল টু কত 0। এটা সব কি করা লাগবে 1 বানানো লাগবে। তাহলে কি করব 4 দ্বারা ভাগ করে দাও তাহলে কত পাবো d স্কয়ার x ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস কত প্লাস হচ্ছে 60 আসবে কারণ 4 দ্বারা ভাগ করলে 60x ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাইতে অতএব কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কয়ার সমান কত 16 তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাবো 4। ওকে এইটুকু পাইতেছি। এখন চলো আমাদের কি বের করা লাগবে জাস্ট বলছে কণাটির কম্পাঙ্ক, এখানে জাস্ট বলছে কম্পাঙ্ক মানে কি f বের করা লাগবে, জাস্ট f বের করা লাগবে। তাহলে একটু আগে আমরা পড়ে আসলাম না যে আমরা ওমেগা ইকুয়াল টু দেখো ওমেগা ইকুয়াল টু কি সূত্র পড়ছিলাম দেখো ওমেগা ইকুয়াল টু জাস্ট 2 পাই f। যারা এই সূত্রটা লিখে রাখছো তাদের জন্য ভালো, আর যারা তুলনায় তারা হচ্ছে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা কি পড়ছিলাম 2 পাই f। তাহলে এখন চিন্তা করো তাহলে আমরা বের করা লাগবে f এর মান, তাহলে এখানে f এর মানটা বের করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি f ইকুয়াল টু জাস্ট ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ওমেগার মান কত পাইছো 4 পাইছো না, ওমেগার মান 4 পাইছো। তাহলে এখানে বসাও তাহলে 4 ডিভাইডেড বাই 2 পাই f ইকুয়াল টু তাহলে আমরা কি আসতেছে f ইকুয়াল টু
2 দ্বারা কাটো 2/5 এটাই आंसर মোটামুটি সবাই ভুল করছো খালি শুধু সৌরভ বাদে আর বাকিরা সবাই ভুল করছো ওকে সৌরভ বি বুঝছো সবাই আচ্ছা চলো আমরা পরবর্তীটা দেখি এটা আসছে এই কোশ্চেনটা কোথায় আসছে এটা আসছে যশোর 2021 সাল দ্রুত आंसर করে ফেলো এটা একদম সহজ একটা বলছো এ অধিকাংশ সবাই বলছো দেখি আমরা এটা দেখে ফেলি এটাও দেখি তাহলে ফার্স্টে কি করা লাগবে এই যে d স্কয়ার x আছে এর সহগটা 1 বানানো লাগবে তাহলে আমরা কি করব d স্কয়ার x ডিভাইডেড বাই d স্কয়ার যদি 8 দ্বারা ভাগ করে দিতাম তাহলে কি 1 হয়ে যেত তাহলে 200 ডিভাইডেড বাই x x ইকুয়াল কত 0 দেখো তাহলে এটা ভাগ করলে আমাদের কত আসে এখন 200 ভাগ কত 8 তাহলে আমাদের কি পাইতেছে এখানে আমরা পাবো কি হচ্ছে 2 তাহলে 60 ডিভাইডেড বাই 4 0 তাহলে আছে 5 তাহলে আমরা কত পাইতেছ হচ্ছে কত 40 ডিভাইডেড 5 তাহলে আমরা এইটুকুর মান কত পাবো d স্কয়ার x ডিভাইডেড বাই হচ্ছে কত dt স্কয়ার প্লাস এর কত 25 x ইকুয়াল টু 0 তাহলে এইটুকু মানে কত এটার মান হচ্ছে ওমেগা স্কয়ার এর মান কত 25 আমাদের বের করা লাগবে কার মান আমাদের বের করা লাগবে ওমেগার মান তাই না জাস্ট কোনিক কম্পাউন্ড ওমেগা ইকুয়াল টু √25 তাহলে আমাদের কত আসবে জাস্ট 5 রেডিয়ান পার কি সেকেন্ড তাহলে आंसर কোনটা आंसर হচ্ছে এ নাম্বার সবাই পারো এখন তো সবার কাছে ইজি না এটা বলো এটা আসছে জিএসটি তে কোথায় আসছে জিএসটি তে আসছে দ্রুত आंसर বলে ফেলো দেখো 22 এবং 23 সালে জিএসটি মানে এক বছর আগে আসছে একদম ইজি একটা প্রশ্ন বলো आंसर কি ওকে দেখি তোমরা সবাই পারো এটা आंसर এটা কি বলবো এই জায়গায় সমীকরণটা এই যে খুব সুন্দর করে এই যে লেখা দিছি এন্ড প্রমাণও করে দিছি যারা প্রমাণ তুলো নাই প্রমাণটা তুলে নিও সবাই নোট করছো তোমরা যে 5 জন আছো মোটামুটি সবাই কি নোট করছো তোমাদের নোট করা হয়েছে এখন আরেকটা সমীকরণ আছে সেটা প্রমাণ করব কিনা সেটা বলো সরল দোলন গতির সমীকরণ দেখো এটা সমাধান সমীকরণটা আমি বলে দিছি জাস্ট এইটুকু মনে রাখবা এটা আমি প্রমাণ করলাম না কেমন দেখো সমাধান সমীকরণ হচ্ছে x আমরা পাবো x a sin এটা আমরা পাবো a sin হচ্ছে ওমেগা t প্লাস এর কত ডেল্টা এখানে আমাদের a কে বলা হয় কি বিস্তার একে বলা হয় বিস্তার এই ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক আর এই ডেল্টা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আদি দশা ওকে এইটুকু মাথায় রাখলে হবে অথবা আমাদের আরেকটা সমীকরণ আসতে পারে সেই সমীকরণটা হতে পারে x হচ্ছে কত a cos হচ্ছে কি ওমেগা t প্লাস ডেল্টা এটা হতে পারে দুটোই হতে পারে ওকে বলো এটা এই যেটা আসছে এটা কি প্রমাণ করে দেব এটা কিভাবে আসছে এটা প্রমাণ করে দেব প্রমাণ করে দেওয়া লাগবে নাকি এইটুকু মুখস্থ করবা কোনটা দ্রুত বলবা যদি অনেকটা বড় প্রমাণ
6 জন আছো। তোমরা কে 6 জন আছো? কোন 6 জন আছো বলো তো? 8 জন আছো। তাহলে চলো এটা আর প্রমাণ করা লাগবে না। এখন আসো এই কোশ্চেন, এইটা থেকে বলছে আচ্ছা এখানে আমাদের ব্যাক বের করা লাগবে, এটা বা এটা দেখো। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আর রাজশাহী বোর্ডে আসছে 21 সালে। এটা বোঝার আগে আমরা একটু কণাগুলো আছে এখান থেকে আসে। এটার ক্ষেত্রে দেখো আমরা সরল দোলন গতির ক্ষেত্রে এটা কি পাইছি আমরা সাইন পাইছি। আমরা যারা ত্রিকোণমিতি পড়ছি তাদের কি একটা সাইন গ্রাফ লাগতো, সাইন গ্রাফ। দেখো এই সাইন গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, সো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা কিভাবে চলে সাইন গ্রাফটা এরকম এইভাবে দেখো এই আকৃতি কি চলতেছে, এই বরাবর আমাদের কি করবে কম্পনটা এই কণাগুলো কি কম্পন আকারে চলে। এখান থেকে এটা যে আমাদের অক্ষটা আছে এই অক্ষটা হচ্ছে আমাদের কি সাম্য অক্ষ বা সাম্য অবস্থা, যদি আমরা বলি এটাকে বলবো আমরা সাম্য অবস্থা। তো এখন চিন্তা করো যদি এই অংশটুকু সাম্য অবস্থা হয় তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করতেছে, এই অবস্থান থেকে এইটুকু যাচ্ছে। এর অবস্থানটা কোথায় আছে সেটা নির্ভর করে আমাদের কি দশা। এই অবস্থান হচ্ছে আমাদের কি বিস্তার, এটা হচ্ছে আমাদের বিস্তার। এই অংশটুকু যাচ্ছে, এটা কি এই অবস্থানে কতটুকু ত্বরণ আছে, এইখানে একটা অবস্থান আছে, এখানে আরেকটা অবস্থান আছে, এখানে সম্পূর্ণ পূর্ণ ত্বরণ সম্পূর্ণ করছে। বুঝছো? তাহলে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু। তাহলে আমি চিন্তা করো যে আচ্ছা তোমাদেরকে তো আমার টেস্টটা দেখানো উচিত। দেখো এইটা তাহলে এইখান থেকে আমাদের দশাটা এখান থেকে শুরু হবে, এই অবস্থান থেকে কতটুকু দশা আছে, এই অবস্থান থেকে কতটুকু দশা আছে এটাকে আমাদের বলবো দশা। তাহলে আমাদের এখানে সমীকরণ যেটুকু আছে ধরো আমরা a sin হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এই অংশটুকুকে আমাদের বলা হয় দশা। ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু কি, এটা হচ্ছে আমাদের কি একটা দশা। ওকে, তাহলে এখন চলো আমরা এখান থেকে বলবো এটা হচ্ছে আমাদের কি নিম্ন বা সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা থেকে এখানে আসছে একটা অর্ধেক সরণ গেছে, প্রত্যেকটা অংশের জন্য এখানে আমাদের কত পাই বাই 2, এই পর্যন্ত কত পাই, এখানে আসবে কত 3 পাই বাই 2, আর এখানে আছে কত 2 পাই। এটা কিভাবে আসছে এটা আমরা দেখব। সো ওকে থ্যাংক ইউ যারা এই বলতেছো। এইটা দেখো সরল সদিশ স্পন্দন সম্পন্ন কোনো কণা সর্বোচ্চ সরণ অবস্থান যাত্রা শুরু হতে কি বলছে সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে আদি দশা কত। তাহলে আমাদের কি সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করলে তাহলে এর আদি দশাটা কত। বলো আনসার কি। তাহলে ধরো নাও আমরা এটা চিত্র আঁকাই, এটা হচ্ছে একটা কণা, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা। ধরো এই কণাটা এখানে আছে এরকম এই অবস্থা, তাহলে এইখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে কণাটা যাত্রা শুরু করছে। তাহলে আমাদের এই অবস্থান থেকে যাত্রা শুরু মানে কি এইখান থেকে ডেল্টা হবে, অর্থাৎ এই ডেল্টা হচ্ছে এই অবস্থা।
এই অবস্থানে ডেল এর মান কত তাহলে পাই বাই 2 না, তাহলে সর্বোচ্চ মানে কি বিস্তারটা এই অংশটুকু। তাহলে বিস্তার যদি এতটুকু হয় তাহলে আনসার কত হবে এই পর্যন্ত। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই বলো, সো তাড়াতাড়ি বুঝিয়ে দিব, আমি শেষ করে ফেলবো। দেখো কি বলছে, আমি একটু আগে গ্রাফটা বুঝাই দিলাম না, এই অবস্থানটা দেখো, কণাটা যখন এই যে ডেল্টাটা আছে, ডেল্টা অবস্থান তখন আদি দশা থাকে, ডেল এর মান কত 0, সে কি করছে এই অবস্থান থেকে গ্রাফটা শুরু করছে, কিন্তু আমাদের বিস্তারটা কোথায় এই অবস্থানে সর্বোচ্চ অবস্থানে। এখন প্রশ্নে আমাদের কি বলছে দেখো, প্রশ্নে বলছে কি কণাটির সরণের সর্বোচ্চ অবস্থান হতে, তাহলে কণাটির সরণের সর্বোচ্চ অবস্থান কোথায় হয় পাই বাই 2 অবস্থানে, পাই বাই 2 অবস্থানে। এই অবস্থান থেকে গ্রাফটা শুরু করলে আদি দশা কত হবে, অবশ্যই কি পাই বাই 2, মানে কি এটা হচ্ছে ডেল্টা, ডেল্টার মান কত পাই বাই 2। চলো এই কোশ্চেনটা এটা আছে, আচ্ছা এই কোশ্চেনটা এইটুকু বাদ, এইখান থেকে চলো না, আমরা 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব, কেমন? সবাই এই 2 নম্বর কোশ্চেনটা কমেন্ট করে জানাবো এই উদ্দীপক থেকে, এই উদ্দীপক থেকে। আর এই কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 2022 সাল। তিথি দুর্জয়, তারপরে হচ্ছে তিথি, তোমরা কেউ আনসার করো না। আচ্ছা চলো আমাদের কি বলছে দেখো, এই জায়গায় আমাদের বলে দিছে কোশ্চেনে, দেখো y ইকুয়াল টু 20 sin ওমেগা টি প্লাস ডেল্টা এত সেন্টিমিটার, এবং কি পর্যায়কাল দেওয়া আছে কত 20 সেকেন্ড, এবং আদি সরণ দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। তো এই যে কোশ্চেনটা আছে, দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি পাবো, প্রথমত আমাদের এই আদি দশাটা বের করা লাগবে, এটার মান কত সেটা আমাদের বের করা লাগবে। তো এইটুকু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, ফার্স্টে দেখো তো আমরা y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস এর কত ডেল্টা, এই সূত্রটা করে আসছি না, এই y কে বলা হয় আমাদের কি আদি সরণ, আদি সরণ। দেখ আর এখানে আমাদের বিস্তার কত, বিস্তার তো দেওয়া আছে, তাহলে এখন চলো আমরা এখানে একটু বসিয়ে দেই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমাদের 5 সেন্টিমিটার দেওয়া আছে সরণটা 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে বসাবো 5 ইকুয়াল 20, 5 ইকুয়াল টু 20 sin, sin কত আসবে ওমেগা। এখন কথা হলো এখানে আমাদের বলে দিতে পর্যায়কাল বা কত সেকেন্ড, পর্যায়কাল হচ্ছে 20 সেকেন্ড, তাহলে একটু চিন্তা করো তো আমরা ওমেগা সমান কি করছি, আমরা টি এর মান বলে দিতে কত 20 সেকেন্ড, তাহলে আমরা এই বলো তো আমরা ওমেগা ইকুয়াল টু করছি 2 পাই বাই টি ইনটু টি, এটা লিখতে পারি প্লাস এর কত ডেল্টা, বুঝতে পারছো? তাহলে একটু চিন্তা করো তো এই ওমেগার পরিবর্তে এটা বসাইতে পারি, তাহলে আমরা এখানে বসাবো 2 পাই বাই টি, 2 পাই বাই টি ইনটু কত টি, প্লাস এর কত আসবে জাস্ট একটু ডেল্টা, এটা আরেকটা কাটাকাটি করো, তাহলে আমাদের কি থাকতেছে এই অংশটুকু থাকতেছে, তাহলে দেখো তো 5 ইকুয়াল কত 20, 5 ইকুয়াল টু 20। তাহলে এইখানে আমরা একটু বলো দেখি, তোমরা তোমরা ত্রিকোণমিতিতে করছো সেটুকু একটু বলতে পারো, তাহলে এখানে বলো তো এই জায়গায় আমরা কি লিখতে পারি 5 ডিভাইডেড বাই 20, আমরা ভাগ করে দিলাম, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো sin 2 পাই প্লাস এর ডেল্টা, এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা অবশ্যই লিখতে পারবো sin ডেল্টা, sin ডেল্টা, sin আর ডেল একরকম হয়ে গেছে। দেখো এই অংশটুকু আসতেছে, তাহলে আমরা বের করা লাগবে কার মান, ডেল এর মান বের করা লাগবে, এটা একটু ভাগ করে দেখো, তারপর আমরা ডেল ইকুয়াল টু লিখতে পারবো জাস্ট sin ইনভার্স হচ্ছে কত 1/4, এটুকু একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপো, দেখো না সেটা মান চলে আসবে, shift sin inverse 1 divided by 4।
কারণ মানটা পাবো 14.47 এত ডিগ্রি। ওকে, বুঝছো সবাই? খুব সুন্দর করে একটা রিভিউ লিখবা। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি সর্বাধিক ব্র্যাকেটটা, এটা বলো এটার আনসার কি হবে? এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। যারা খুলনার আশেপাশে আছো তোমরা খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানো যে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোনো রাজনীতি হয় না। খুব সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এবং কি পড়াশোনা মনে হয় ভালো। বলো কি অবস্থা তোমার, কেমন কি পিসি কি তোমার থেকে পিছাই গেল না? বাকিরা বলো না। দেখো কি বলছে, কণাটির বিস্তার বলে দিছে, এর মান বলে দিছে, পর্যায়কাল কি বলে দিছে, আদি দশা বলে দিছে কত 30। তাহলে দুলন কালের সরণ সমীকরণটা কত? দেখো x ইকুয়াল টু এর মান কত বসাই দিই 0.1 sin কত ওমেগা টি প্লাস এর আদি দশা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত পাই বাই 6, এটা বসাইলাম। এখন কত ওমেগার মান বের করা লাগবে, এই জায়গায় পর্যায়কাল দিয়ে দিছে। দেখো পর্যায়কাল, তাহলে আমরা কি ওমেগা সমান আমরা কি পড়ছি 2 পাই বাই টি, তাহলে আমরা ওমেগা সমান টি বাই 2 পাই বাই টি বসাইলে আমরা কি পাবো এখানে, তাহলে আমরা 2 পাই টি এর জায়গায় কত 4 ভাগ করে দাও, তাহলে কত পাবা পাই বাই 2, তাহলে এইখানে বসাও, তাহলে এই জায়গায় ওমেগার জায়গায় এটা বসিয়ে দিবা জাস্ট। তাহলে আমরা কত আসবে 0.1 sin কত আসতেছে জাস্ট পাই বাই 2 টি প্লাস এর পাই বাই 6। ওকে, এটা হচ্ছে आंसर। কোথায় আছে এ নাম্বার অপশন আছে, এ নাম্বার অপশনে আছে। বুঝছো? শেষ, তো আজকের জন্য খতম করে দিলাম। আচ্ছা বলো, তোমরা যারা ক্লাস করছো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের